Hello student, I am Gobindo. Welcome to GS Academy. Student, আজ তোমরা দেখছো এসএসসি সিএইচএসএল 2024-এ রিসেন্টলি যে অ্যান্সার কিটা বেরিয়েছে তার বিভিন্ন শিফটের কিন্তু সলিউশন আমরা ফুললি করব, ঠিক আছে? এবং এই সলিউশনটা একটু স্পিডে করা হবে, ধরে নেওয়া হবে যে সমস্ত স্টুডেন্টরা মোটামুটি সমস্ত কনসেপ্ট জানে তাদের ভিত্তিতেই কিন্তু করা হবে, বেশি কিন্তু ভিতরে ডিসকাশন করা হবে না। তো যারা আপকামিং এসএসসি সিজিএল এবং সিএইচএসএল এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে। দেখো এইখানে তোমাদের যে শিফটটা নেওয়া হয়েছে সেটা হলো 4/7/2024 এবং তার ফার্স্ট শিফটটা নেওয়া হয়েছে। তো যারা যারা এই শিফটে অ্যাটেম্প করেছো বা করোনি তারা সকলেই কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। আর তোমার যদি কোনো শিফটে এক্সাম থেকে থাকে, তুমি যদি সেই শিফটের অঙ্ক তোমার কঠিন বলে মনে হয়, তুমি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে 9734419357 এই নাম্বারে জানাতে পারো, তাহলে তোমার দেওয়া শিফটের সলিউশন আগে আমি করাবো কিন্তু, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম কোশ্চেন কি বলছে। A person spends 10% of his income on groceries, 10% medicine, 20% on children education, 15% on house rent and saves the remaining amount. তাহলে প্রথমে 10% খরচা করেছিল মুদির দোকানে, 10% মেডিসিনে, 20% চিলড্রেন এডুকেশনে আর 15% হাউস রেন্টে। তাহলে মোট কত হলো? 10-10-20 আর 20-40, 50-55% ও কিন্তু খরচা করে ফেললো। তাহলে বাকি কতটুকু সেভ করছে? 45% ও সেভ করছে, যার ভ্যালু বলছে ইফ হিজ মান্থলি ইনকাম 30,000 টাকা, তাহলে তার সেভিংস কত? তাহলে 45% সেভিং করছে, তাহলে 30,000 টাকার উপরে 45% মানে কত? 45/100। তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে গেলে 3×5 15, 5 3 4 12 13, তারপরে আরো 2 শূন্য 13,500। তাহলে অপশন এ হলো সঠিক উত্তর। ইফ 70% 70% of cost price of an article equal to 40% of selling price, then what is the profit percent? তাহলে যা বলেছে তাই লিখবো, 70% of cost price is equal to 40% of কি? 40% of selling price, তাই লিখে দিলাম। তাহলে সিপি বাই এসপি আমি কত বলবো? সিপি বাই এসপি বলবো 40/70। এর মানে কি? কাটাকুটি করলে 4/7। তাহলে 4 টাকার মাল এটা হলো কেনা হয়েছে, তো সিপিতে কেনা হয়েছে, 4 টাকায় কেনা হয়েছিল আর 7 টাকায় বেচা হয়েছে। তাহলে তুমি বলবে 4 টাকার মাল 7 টাকায় বেচলে 3 টাকা লাভ হয়। কত টাকার উপরে? 4 টাকার উপরে। সবসময় ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হয়, তাই তো? তাহলে 3 টাকা লাভ হয় 4 টাকার উপরে, 100-এ কত? এই 100 দিয়ে গুণ করলেই পার্সেন্টেজ চলে আসবে। 4 দিয়ে কাটলাম, 4×25 100, 3×25 কত? 75%। তাহলে আমি বলবো 75%, অত অপশন ডি হলো এখানকার সঠিক উত্তর। চলে আসি তার পরের অঙ্ক কি বলছে? দ্য গিভেন বার গ্রাফ শোজ দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস ইন এ সিটি ডিউরিং দ্য ফার্স্ট 6 months অফ এ ইয়ার, এক্সামিন দ্য বার গ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এইসব জিনিস পড়ার কোনো দরকারই নেই, তুমি ডাইরেক্ট এখানে চলে আসবে, ছবিটা দেখবে, ঠিক আছে? তাহলে সময় তোমার বাঁচবে, পরীক্ষা হলে কিন্তু খুব স্পিডে তোমাকে চলতে হবে। What is the percentage of accidents in the month April with respect to the total accident in the city 6 months? তাহলে বলছে যে এপ্রিলে কত পার্সেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা, এপ্রিলে কত? 43 অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে 43টা মোট ইয়ের কত পার্সেন্ট সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, তাহলে সব কটা যোগ করি, 43 + 27 করলে কত হয়? 4 3 7 70, 70 আর 30 100, 100 আর হলো 25, তাই তো? 125, এইটা কত আছে বোঝাই মুশকিল। আচ্ছা, আর একবার দেখে নিই, 43 আর 27 হলো মোটামুটি এটা কত আছে? 15 থেকে তো বেশি না, 15 থেকে বেশি, 19 মতন লাগছে, 19ই তো নাকি? বোঝা মুশকিল। আচ্ছা, 43 আর 27 কত হচ্ছে? 70, 70 আর 30 হলো 100, 100 আর 25, 125, 125 আর হলো এই 30, তাহলে কত হবে? 160। 160 আর 19 যদি নিই তাহলে 160, 19-এর জায়গায় যদি 20 নিয়ে নাও না, অ্যাপ্রক্সিমেট, তো কোনো মানে সমস্যা হবে না।
তাহলে 160 বলেছিলাম, আর 20 যদি নিয়ে নিই 180, 180-র মধ্যে 43 কত শতাংশ, কারণ এপ্রিলে আমার কত 43 বলেছে, তাহলে 100-এ কত, এটা অ্যাকচুয়ালি 179 হয়, তাহলে এটা যদি এটা 19 হয় তবে, হ্যাঁ 19ই মনে হচ্ছে, তাহলে তাও কাটাকুটি করো, মোটামুটি অ্যান্সার চলে আসবে। তাহলে কত হচ্ছে দেখো তো, 2 দিয়ে 9 দুগুণে 18, 5 দুগুণে 10, তাহলে 5 3 5 15, আর 5 4 5 20, 21 বাই হলো 9, তাহলে 9 দিয়ে 9 দুগুণে 18, আর 3 21 35, 9 4 9 36, মোটামুটি 24%, বললাম 24% মতন আসবে, তাহলে অপশান ডি হলো সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা চলে আসি তার পরের কোশ্চেন। তার পরের কোশ্চেন কি বলছে, এই যে ফিগার যেটা দেয়া রয়েছে, ও হলো তার সেন্টার অফ দ্য সার্কেল, এই হলো ডায়ামিটার, এওসি 100 ডিগ্রি দেখিয়ে দিয়েছে চিত্রতে, তাহলে আমার কোনো রকম প্রথম লাইনটা পড়ারই দরকার ছিল না, তাহলে শুধুমাত্র দেখবো সিডিই। আচ্ছা সিডিই কি দাগানো আছে, সিডিই, আচ্ছা সিডিই বলতে এই কোনটা, হ্যাঁ তার জন্য তোমাকে একে নিতে হবে, সিডিই মানে এই কোনটা, সিডিই। আরেকটা হলো সিইএ, সিইএ, আচ্ছা সিইএ বলতে এই কোনটা, সিইএ বলতে এই কোনটা, তাই না, তুমি দেখতে পাচ্ছ সিইএ বলতে এই কোনটা, এই দুটো কোণের যোগফল আমাকে বের করতে হবে। আচ্ছা তাহলে তোমাদের এখানে একটা প্রপার্টি তুমি ইউজ করতে পারো, দুটো প্রপার্টি, এক হলো কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের কি দ্বিগুণ, তাহলে এইখানে যদি 100 হয় উপরে কত হবে, উপরে হবে 50, তাহলে সেই মোতাবিক তুমি দেখছো এসির উপরে কেন্দ্রস্থ কোণ কত 100, তাহলে এসির উপরেই আচ্ছা এসির উপরেই পরিস্থ কোণ বলতে এইটা না, এটা পরিধিত হয়েছে না, তাহলে এইটা কত হবে 100-র হাফ 50, এটা কত হয়ে গেল 50। আচ্ছা আচ্ছা এবার দেখো একইভাবে সিই, সিইর উপরে সি, এটা যদি 100 হয় তাহলে বাকি পড়ে থাকলো কত, তুমি বলে মোট একটা লাইন মানে 180, তাহলে এইটা হয়ে গেল 80 ডিগ্রি। আচ্ছা এবার সিইর উপরে কেন্দ্রে কত হয়েছে 80, তাহলে পরিধিতে কত হবে, পরিধিতে হবে 40, পরিধিতে কত হবে 40, ঠিক আছে, তাহলে 40 হলে 50 আর 40 যোগ করলে কত হয় 90, তাহলে দুটো কোণের যোগফল কত হয়ে গেল 90। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা কিন্তু এই সমস্ত বেসিক জিনিসগুলো জানো, হ্যাঁ না হলে কিন্তু এই 25খানা অঙ্ক খুব দ্রুত সলভ করা সম্ভব হবে না। চলে আসি পরের অঙ্ক, বলছে নিচের কোনটা 22 দ্বারা ডিভিজিবল, 22 দ্বারা ডিভিজিবল মানে 11 দ্বারা ভাগ যাবে, আবার 2 দ্বারাও ভাগ যাবে, আচ্ছা 2 দ্বারা ভাগ যাবে না কোনটা, প্রথমেই এইটা কিন্তু কাটা হয়ে গেল, তাহলে এটা দেখার দরকার নেই, তাহলে বাকিগুলো তোমার দেখার দরকার ছিল, দেখার দরকার ছিল বলতে অল্টারনেট সংখ্যাগুলোর যোগফলের গ্যাপ যদি 0 অথবা 11-র মাল্টিপিল হয় তাহলেই তো 22 দ্বারা 11 দ্বারা ভাগ যায়, তাই না, তাহলে অল্টারনেট সংখ্যাগুলোর যোগফল দেখো 2 4 আর 2 6, 6 6 12, তাহলে 12 হলো অল্টারনেট সংখ্যা, আর এখানে অল্টারনেট সংখ্যা 5 আর 3 8, তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয় 8 আর 4 12, এইটা 11 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা হবে না। আচ্ছা এখানে অল্টারনেট সংখ্যা দেখি 2 0 9 আর 2 কত 9 আর 2, তাহলে কত হলো 11, তাহলে এখানে দাঁড়ালো 11, আর এই দিক থেকে অল্টারনেট সংখ্যা কত হচ্ছে 8 আর 3 11, আর এই হলো 0, তাহলে 11 মাইনাস 11 ইকুয়াল টু কত 0 হচ্ছে, তাহলে এইটাই ভাগ চলে যাবে 11 দ্বারা, আর 2 দ্বারা তো অবশ্যই যাবে যেহেতু লাস্ট সংখ্যা কি জোর আছে, তাহলে এটাই আমি উত্তর মেরে দিয়ে বেরিয়ে যাব। চলে আসবো তার পরের অঙ্কগুলোতে। পরের অঙ্ক কি বলছে 28%কে তোমার রেশিওতে কনভার্ট করো। আচ্ছা 28% মানে কি বোঝায় 28/100, তাহলে 4 দিয়ে কাটবো, 4 7 28, 4 5 100, তাহলে 7/25, অপশন 2 হলো সঠিক উত্তর। বলছে দ্য নাম্বার নিয়ারেস্ট টু এত, বলছে এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 45, তাহলে 45 দ্বারা ভাগ যেতে গেলে তুমি বুঝতে পারছো লাস্ট সংখ্যা বা লাস্ট অঙ্ক তোমার কি হতে হবে 5 অথবা 0, 5 অথবা 0 সবার আছে, তাহলে 45-এর মধ্যে আরেকটা স্পেসিফিক ব্যাপার যেটা আছে 9 আছে না, 9 5 নং 45, তাহলে 9 দ্বারা ভাগ করার নিয়ম কি, যার ডিজিট সাম 9 হবে, তাহলে ডিজিট সাম 9 মানে 5 আর 4 তো 9 হলো, কিন্তু 6 আর সাথে কত হলো 6 আর সাথে হবে 13, তাহলে এই ক্ষেত্রে নিশ্চয়ই ভাগ যাবে না। আচ্ছা এখানে 6 6 12, 6 6 12 আর সাথে কত 12 আর সাথে 19, তাহলে এটাও 9 দ্বারা ভাগ যাবে না। এটা 6 4 10 আর সাথে কত 17, এটাও 9 দ্বারা ভাগ যাবে না, তাহলে 9 দ্বারা ভাগ যাবে কোনটা 6 আর সাথে কত 13, আর 5 কত 18, 18কে 9 দ্বারা ভাগ যাবে, তাহলে এটাই হলো উত্তর। চলে আসি তার পরের অঙ্ক। তার পরের অঙ্ক কি বলছে অবজার্ভ ডাটা কি বলছে এজ অফ দ্য ভ্যারিয়াস চিলড্রেন, তাহলে এখানে এজ বলে দিয়েছে
6 বছরের বাচ্চা কতগুলো আছে 8খানা, 7 বছরের বাচ্চা আছে 3টে, এইভাবে 9 বছরের 2টো, 10 বছরের 20টা বাচ্চা আছে। তাহলে এদের মিন মানে গড় এজ কত আমাকে বের করতে হবে। আচ্ছা গড় এজ বলতে তাহলে এখানে সমস্ত এজগুলো 6, 7, 8, 9, 10 দেখতে পাচ্ছ, তাহলে তার মধ্যে মিডিয়ামটা কোনটা, মিডিয়ামটা হলো 8, তাহলে মাঝখানে বসে আছে 8, তাহলে আমি এইটাকেই গড় ধরে নিই। তাহলে 8কে যদি আমি গড় ধরে নিই তাহলে সেক্ষেত্রে আমি দেখবো কি পরিমাণ চেঞ্জেস আসছে। আচ্ছা 8 যদি গড় ধরে নিই তাহলে এখানে কত কম হচ্ছে বলো তো 2। আচ্ছা 2 কম হলে মোট কতজন আছে, 8 দুগুণি 16 কম আসছে। কত কম আসছে সেই কমগুলো আমি লিখে রাখছি, তাহলে -16 কম আসছে। আচ্ছা এইখানে যদি 8 তো গড় ধরেছিলাম, তাহলে এখানে 7 আছে, তাহলে কত কম নিয়ে ফেলেছি আমি, 1 কম নিয়ে ফেলেছি। তাহলে এখানে কত কম আসছে, 3 জন আছে, তাহলে 3 অক্ষে 3 কম নিচ্ছি, ঠিক আছে এখানে। আচ্ছা এখানে কত বেশি নিয়ে ফেলেছি, এখানে 8 আর 1-এ 9 হয়, 1 বেশি নিয়ে ফেলেছি, না এখানে 1 বেশি নিতে হবে তাই না, 8 ধরেছিলাম কিন্তু 1 বেশি নিতে হবে, তাহলে 2 অক্ষে 2, দুজন আছে তাহলে 2 অক্ষে 2 বেশি নিতে হবে আরো। আচ্ছা এখানে 8, তাহলে এখানে কত বেশি আছে, 2 বেশি আছে, তাহলে কতজনের সাপেক্ষে, 20 জনের সাপেক্ষে, তাহলে 20 দুগুণি 40 আরো বেশি নিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি -3 আর 16 মানে -19 আর +42, তাহলে আমার এখনো কত বেশি নেওয়া উচিত ছিল, 19 বাদ দিলে 3 আর এটা বাদ দিলে কত হবে 2, 23 বেশি নেওয়ার দরকার ছিল, 23 আমার এক্সট্রা আসার কথা ছিল। তাহলে এই 23 যদি আমি বেশি নিতে হতো তাহলে গড়ে কতবার, তো গড় কতজন আছে দেখো একটু, 8 আর 3-এ 11, 11 সাথে 18, 18 আর 2-এ 18 আর 2-এ 20, 20 40, 40 জনের মধ্যে এটা ভাগ হবে। তাহলে 8 যোগ 4 5 20, তাই তো, তাহলে 0 পয়েন্ট, কেন 0 পয়েন্ট বসিয়ে দিচ্ছি যেহেতু 40 দিয়ে ভাগ হচ্ছে, 4 5 20, 4 7 28, 4 5 20, আচ্ছা তার মানে 8.575, 8.575 মানে অপশন 3 হলো কিন্তু সঠিক উত্তর। এইভাবে যারা মানে ভ্যারিয়েন্স নিয়ে করবে তারা কিন্তু বিচ্যুতি নিয়ে যারা করবে তারাই কিন্তু একমাত্র স্পিডে কিন্তু অঙ্কটা করতে পারবে। আশা করি তোমাদের এইসব কনসেপ্ট জানা আছে, যদি না জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু বলবে, তাহলে কিন্তু খুব স্পিডে তোমাদের এইসব জিনিসগুলো করার যে প্রসেস সেগুলো শিখিয়ে দেওয়া হবে। বলছে যে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য ন্যাচারাল নাম্বারস ফ্রম 1 to 69, তাহলে 1 থেকে 69 পর্যন্ত যে সমস্ত সংখ্যা আছে তার গড় কত, গড় মানে কি এদের মধ্যবর্তী যে সংখ্যাটা, তাহলে আমরা জানি বিজোড় সংখ্যার গড় কত, মানে আমি বুঝতেই পারছি এর মাঝে কে দাঁড়িয়ে থাকবে। 1 থেকে 69 পর্যন্ত যদি গড় করতে হয়, বা তোমাদের দেখো তো এই জিনিসটা শেখানো আছে কিনা, এখানে অ্যাকচুয়ালি 69 পর্যন্ত সংখ্যাগুলোর গড় বের করতে দিয়েছি, তাহলে মাঝে কে বসে থাকবে, মাঝে সেটা বের করতে গেলে 69 যোগ 1/2 করতে হয়, তাহলে 69 যোগ 1/2 মানে কত, 70/2 মানে 35 হবে উত্তর, ঠিক আছে। তাহলে মাঝখানে কে বসে আছে 35, আচ্ছা 35-এর এই দিকে দেখবে বাকি 34খানা সংখ্যা, ওদিকে দেখবে 34খানা সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে 34 কত হবে, 68 আর মাঝখানে একজন মানে 69খানা সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। চলে আসি তার পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলছে, রেক্ট্যাঙ্গুলার বক্স যার কিনা রেশিও বলছে, বিভিন্ন সাইডের রেশিও কি বলছে 3, 5 আর 8, এর সারফেস এরিয়া বলে দিয়েছে 632 বর্গ সেন্টিমিটার, তাহলে আয়তন কত। আচ্ছা আয়তন বের করা মানে কি, তোমরা সবাই জানো যে এই যে সমকোণী চৌপাল বা একটা বাক্সর যে আয়তন সেটার সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে 3 গুণ 5 গুণ 1, 3 গুণ 5 গুণ 8, তাহলে 5 8 40, 40 গুণ 3, 5 8 40, 40 গুণ 3, 3 4 12, 120, 120 মানে 12-র মাল্টিপিল কিন্তু আমার উত্তর হবে ভলিউম বের করতে গেলে, ঠিক আছে 12-র মাল্টিপিল হবে। আচ্ছা 12-র মাল্টিপিল এটা না, এটা 12-র মাল্টিপিল না, এটাও 12-র মাল্টিপিল না, এইটা 12-র মাল্টিপিল দাগিয়ে দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। বেশি সময় কিন্তু এখানে নষ্ট করা যাবে না। অন্য কি কি ইয়ে দিয়েছে দেখার দরকার নেই, যদি না মিলতো তাহলে আমি সেক্ষেত্রে কিন্তু ইউজ করতাম বিভিন্ন ধরনের কনসেপ্ট, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক কি বলছে, বক্স ইজ ফিল্ড উইথ গিফট আর্টিকেল ওয়েট 25 কেজি। আচ্ছা একটা বাক্সর মধ্যে বক্স আছে আর গিফট আর্টিকেল আছে, দুটো মিলে 25 কেজি বলে দিয়েছে। ওয়েট অফ দ্য বক্স অ্যান্ড দ্য গিফট আর্টিকেল বলছে 1:9, তাহলে মোট কত 10 ইউনিট, তাহলে 10 ইউনিটের ভ্যালু বলছে যে 25, আর কি বের করতে দিয়েছে ওয়েট অফ দ্য আর্টিকেল, আর্টিকেল তো তোমার 9 না, আর্টিকেলটাই তো 9, তাহলে 9 ইউনিট কত,
তাহলে 9 ইউনিট আমি কত বলবো, 9 গুণ 25/10, 5 নং 45-এর 5 থাকলো 4, 9 দুগুণে 18, আর 4-এ কত, 18 আর 4-এ 22, আর 10 দিয়ে ভাগ হচ্ছে মানে এক ঘর আগে পয়েন্ট, মানে 22.25। আচ্ছা 22.25 কেজি তো না, কিন্তু গ্রামে বের করতে দিয়েছে, তার মানে 1000 দিয়ে গুণ করে দাও। তাহলে আমি বলবো 2 2 5 আর দুটো শূন্য হবে, এত গ্রাম। তাহলে এই অনুযায়ী কিন্তু অপশন হলো, অপশন এ হলো সঠিক উত্তর। তারপরে কি বলছে, শঙ্কর কভার্স এ সার্টেন ডিস্টেন্স বাই কার ড্রাইভিং 40 কিমি/ঘন্টা। আচ্ছা, একটা নির্দিষ্ট দূরত্ব 40 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, অ্যান্ড হি রিটার্নস, সে রিটার্ন করছে স্কুটারে, বলছে 20 কিমি/ঘন্টা বেগে সে কিন্তু রিটার্ন করছে। ফাইন্ড দ্য এভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি। আমরা জানি এক্স বেগে গেল আর ওয়াই বেগে যদি ফেরে, তাহলে গড় বেগের সূত্র 2xy/x+y। তাহলে সেই অনুযায়ী মিলে দাও। এখানে কি বলছে, তাহলে 2 গুণ 40 গুণ 20/40 যোগ 20 মানে হলো 60। 20 দিয়ে কাটলে 3 কুড়ি 60, তাহলে 4 দুগুণে 8, 80/3, 80/3 মানে 3 দুগুণি 6, 3 6 18, 26 পূর্ণ 2/3, 26 পূর্ণ 2/3, অপশন ডি হলো সঠিক উত্তর। চলে আসি তার পরের অঙ্ক। ইন এ স্টেট ইলেকশন বিটুইন টু পার্টিস 83% ভোটার্স কাস্ট দেয়ার ভোট। আচ্ছা, মোট ভোটারের মধ্যে 83% ভোট দিয়েছে, তাই তো। আউট অফ হুইচ 4% অফ দ্য ভোটস আর ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। আচ্ছা, তাহলে আমরা ভোটের অঙ্কগুলো করার সময় সবসময় বলেছিলাম 100x ধরবা। তার মধ্যে 83% ভোট কি বলছে, 83% ভোট, আচ্ছা 83% ভোট দিয়েছে, তাই তো। কাস্ট দেয়ার ভোট মানে এরা ভোট দিয়েছে, মানে 83x দিয়েছে। আচ্ছা, এর মধ্যে আবার 4% কি ইনভ্যালিড রয়েছে, 4% কিন্তু ইনভ্যালিড রয়েছে। তাহলে ভালো ভোট কত, 83x-এর 96% ভালো ভোট। আচ্ছা, এইটার মধ্যে বলছে যে নাকি পার্টি এ গট করেছে 15,000 আচ্ছা, এইটাই দু ভাগে ভাগ হয়েছে। তাহলে এ পার্টি যেটা সে পেয়েছে 15,600, সরি 15,000 না, 1,56,600, 1,56,611 ভোট। বলছে হুইচ আর, এই জিনিসটা নাকি বলছে যে 83% অফ টোটাল ভ্যালিড ভোট। আচ্ছা, এটাই তো ভ্যালিড ভোট না, এটাই তো ভ্যালিড ভোট, এর আবার 83% এটা, বাবা। তাহলে 83x-এর 96%, তার আবার 83%ই নাকি এইটা, তাই তো, 83%ই এইটা। তাহলে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোট, কনসিডার দ্য ইন্টিজার পার্ট অনলি। আচ্ছা ভাই, এই অঙ্ক দেখার সাথে সাথে তুমি ছেড়ে দিও, কেননা এই অঙ্ক যদি করতে যাও তুমি অঙ্ক পরীক্ষায় একদম সাফ সাফ কথা শেষ করে আসতে পারবে না। আর যদি তোমার হয়ে গিয়ে থাকে তাহলে তুমি এর পিছনে তুমি টাইম দিতে পারো। কেন বলো তো, তোমার এখন এখানে এক্স এর মান বের করতে হয়, বুঝলে। এই 83 দিয়ে একবার এটাকে কাটবে, 96 দিয়ে একবার কাটবে, আর 83 দিয়ে কাটবে, কেটে দেখবে। আর এই পার্সেন্টেজগুলোর নিচে মানে কি 100 হয়ে যাবে, সে 100 দিয়ে গুণ করে দেবে, দিয়ে দেখবে যে উত্তর তোমার এইটা আসবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি হলে ছেড়ে দিতাম, তোমরা হলে কি করবা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। চলো পরের অঙ্ক দেখে নিই। পরের অঙ্ক কি বলছে, এ ম্যান লুকস অ্যাট এ রিফ্লেকশন অফ দ্য টপ অফ দ্য ল্যাম্প পোস্ট। ঠিক আছে, এ ম্যান লুকস অ্যাট দ্য রিফ্লেকশন অফ দ্য টপ অফ দ্য ল্যাম্প পোস্টের রিফ্লেকশন দেখছে, বেশ, অন এ মিররে দ্যাট ইজ 6.6% অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ দ্য ল্যাম্প পোস্ট। ল্যাম্পপোস্টকে 6.6 মিটার দূরে। আচ্ছা, দ্য ম্যান হাইট 1.25 মিটার, ঠিক আছে, হি ইজ স্ট্যান্ডিং 2 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিরর। আচ্ছা, মিরর তাহলে কোথায় আছে, অ্যাজিউমিং দ্যাট মিরর ইজ প্লেসড অন দ্য গ্রাউন্ড। আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে এখানে হলো একটা মিরর রয়েছে, গ্রাউন্ড করা আছে মিরর, আর এই মিরর থেকে কিছু দূরে রয়েছে একটা ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্টের ছবিও দেখছিল। আবার এই মিরর থেকেও কিছুটা দূরত্বে এই মানুষ কিন্তু রয়েছে, ঠিক আছে, মানুষটাও কিন্তু কিছুটা দূরে রয়েছে, ঠিক আছে। তাহলে এই হলো মিরর, এ দেখছে কি দেখছে গো বাবু, এ দেখছে হলো এই ল্যাম্পপোস্টের ছবি মিরর। আচ্ছা, কত দূরে রয়েছে মিররটা, 6.6 মিটার দূরে। আচ্ছা, আর মানুষটা কত দূরত্বে রয়েছে, হি ইজ 2 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিরর, এ হলো 2 মিটার দূরে। আচ্ছা, মানুষের হাইট কত বলে দিয়েছে, 1.25 মিটার হাইট। তাহলে আমার জিজ্ঞাসা করেছে ল্যাম্প পোস্টের হাইট কত, তাহলে ল্যাম্প পোস্টের হাইট যদি এক্স হয়, একদম সিম্পল ব্যাপার। তোমরা জানো আমাদের দর্পণের ক্ষেত্রে একটা কনসেপ্ট তোমরা ফিজিক্সের শিখেছো না, কি কনসেপ্ট শিখেছো বলো তো, আপতন কোণ। আর কি আপতন কোণ
আর প্রতিফলন কোণ আপতন কোণ যদি থিটা হয় তাহলে প্রতিফলন কোণও থিটা হবে। এই দুদিকে যদি থিটা থিটা হয় তাহলে এই দিকেও মনে করো আলফা, এই দিকেও মনে করো আলফা, এই দুটো কোণও সমান সমান হয়, বুঝলে? তাহলে এই দিকের দুটো কোণ যদি সমান সমান হয়, দুটো কোণ যদি সমান সমান হয় তাহলে আমি কি বলতে পারি? সদৃশ ত্রিভুজ না? সদৃশ ত্রিভুজ বলবো, যেহেতু 90 ডিগ্রি বাকিগুলো হয়ে যাচ্ছে, এই দিকের দুটো 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমি কি বলবো বলো? এর উচ্চতা মানে 1.25/2 লিখবো, আর ওই দিকে ওর উচ্চতা কত? x/6.6 লিখবো, x/6.6 লিখবো। এইবার অঙ্ক করলে আমার হয়ে যাচ্ছে। আচ্ছা 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে 3.3 হচ্ছে। তাহলে x = আমি বলবো 1.25 গুণ 3.3। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুটো গুণ করতে হবে। তাহলে তো 3 25 75, 3 অক্ষে 3, বেশ। আবার যদি গুণ করি 375ই হবে, তাই না? তাহলে এটা যোগ করলে হবে 5 7 5 12, 7 আর 3 10, আর 1 11, 4। আচ্ছা 3 ঘর আগে এখানে 2 ঘর আর এখানে 1 ঘর, মানে মোট 3 ঘর আগে পয়েন্ট হবে। তাহলে 4.125 মানে 4.13 মতন হবে। ঠিক আছে, আশা করি অঙ্ক বুঝে গেছো। পরের অঙ্কে চলে আসি। এ ক্লক ইজ সোল্ড ফর 550 টাকা ক্যাশ প্রাইস অর ইন দ্য ইনস্টলমেন্ট স্কিম। হয় 550 টাকা ক্যাশে নাও অথবা তুমি ইনস্টলমেন্টে নাও। আচ্ছা ইনস্টলমেন্টের ক্ষেত্রে কি বলছে? 250 টাকা তোমাকে ডাউন পেমেন্ট করতে হবে, মানে সাথে সাথে দিতে হবে, আর 310 টাকা তুমি 1 মাস পরে এসে পাবে, দেবে, 1 মাস পরে এসে দেবে। হয় তুমি ক্যাশে নাও 550 টাকায়, অথবা তুমি ডাউন পেমেন্ট করো 250 আর 1 মাস পরে 310 টাকা দাও। তাহলে সেক্ষেত্রে কত টাকা পেমেন্ট করতে হবে? তুমি বলো সেক্ষেত্রে দাদা 560 টাকা পেমেন্ট করতে হচ্ছে। তাহলে ইন্টারেস্ট কত? তুমি বলে দাদা সুদ বা ইন্টারেস্ট হলো এখানে 10 টাকা, তাই না? 10 টাকা। আচ্ছা সুদটা কেন পড়েছে? সুদটা কেন পড়েছে? যেটা বাকি ঋণ থেকে গেল না তার উপরে সুদ পড়েছে। তাহলে বাকি টাকাটা কত একটু দেখে নাও তো। তুমি 550 টাকার ঘড়ি নিয়ে চলে গেছো মাত্র 250 টাকা দিয়ে, তাহলে তোমার বাকিটা কত হচ্ছে? 550 মাইনাস 250 মানে হলো 300 টাকা বাকি। আচ্ছা এই বাকির উপরেই তো সুদ ক্যালকুলেট হয়, তাই না? তাহলে বাকি মানে 300 টাকার উপরে সুদ ক্যালকুলেট হবে R/100, R% যদি বছরে সুদ ধরে নাও তাহলে R/100 হারে। আর এখানে যেহেতু মাসে যেহেতু বলেছে ইনস্টলমেন্টটা দিয়েছো, তাহলে মাসিক ক্ষেত্রে কি হয়ে যাবে? 12 দিয়ে ভাগ। আবার ভালো করে বোঝাই, এটা মনে করো হলো যেটা বাকি 300 টাকার উপরে, যদি বার্ষিক সুদ R% হতো, দেখো জিজ্ঞাসা করেছে রেট অফ ইন্টারেস্ট চার্জ অন দ্য ইনস্টলমেন্ট, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। আর এই রেট অফ ইন্টারেস্ট সবসময় কিন্তু বার্ষিকই হয়, এটা ধরে নিতে হবে তোমাকে। তাহলে রেট অফ ইন্টারেস্ট যদি আমি বার্ষিক R% ধরি, তাহলে R/100 করবো। আর 12 দিয়ে কেন ভাগ করছি? যেহেতু মাসিক ইনস্টলমেন্ট এখানে ইউজ হচ্ছে, 1 মাস পরে যেহেতু দিয়ে দিচ্ছে। তাহলে মোট কত টাকা সুদ দিচ্ছে? 10 টাকা। আচ্ছা এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো, 3 দিয়ে কাটো, 3 4 12। তাহলে R= কত বলবে? R= 4 × 40%। তাহলে আমি বলবো সুদের হার কত? 40%। আশা করি বুঝতে পেরেছো। চলে আসি পরের অঙ্কে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন পপুলেশন ফ্রম 1951 থেকে 2001? আচ্ছা 1951 তে এটা কত আছে বোঝাই মুশকিল। আচ্ছা 20 থেকে একটু বেশি, এটা 5 দেখাচ্ছে, তাহলে এটা 25। আচ্ছা 25 থেকে এটা বেড়েছে কত বলো তো? 2001-এ এটা 61 বোঝা যাচ্ছে, 61। তাহলে মোট কত বেড়েছে? 5 আর 6 11, 3 36 বেড়েছে। আচ্ছা কতর উপরে? 25-এর উপরে। 100-এ কত? তাহলে 25 দিয়ে কাটলে 4 25 100, 4 36 144, 4 36 144, তাহলে 144 হলো আমার অপশান উত্তর। চলে আসি তারপরের অঙ্ক। কি বলছে? দেয়ার ইজ এ সার্কেল উইথ সেন্টার টি অ্যান্ড এ রেডিয়াস অফ 8 সেন্টিমিটার, টু ট্যানজেন্ট KE আর KI আর ড্রন ফ্রম পয়েন্ট কে। আচ্ছা প্রথমে আগে একখানে এরকম বৃত্ত হবে, সেই বৃত্তের উপরে দুখানা ট্যানজেন্ট টানা হবে বাইরের একটা বিন্দু কে থেকে। একজনের নাম KE আর একজনের নাম KI, KI। আচ্ছা এইবার কি বলছে দেখো তো, সেন্টারটা কোনটা? সেন্টার হলো এই এর টি সেন্টার। তাহলে আমাকে বলছে যে হুইচ ইজ, এই যে ট্যানজেন্ট, আচ্ছা হুইচ ইজ 17 মিটার, 17 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার। কে বলো তো? এই পয়েন্টটা, কে পয়েন্টটা হলো সেন্টার থেকে কত দূরে আছে? 17 সেন্টিমিটার দূরে আছে। তাহলে এর দৈর্ঘ্য কিন্তু 17 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার। আচ্ছা কি চেয়েছে? কোয়াড্রিল্যাটারাল TEKI, এই যে চতুর্ভুজটা তৈরি হয়েছে না, TEKI মানে এই পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে। এই চতুর্ভুজের ক্ষেত্রফল কিন্তু বার করতে হবে।
আচ্ছা, এই চতুর্ভুজের ক্ষেত্রফল মানে আমি বলবো দুখানা ত্রিভুজের ক্ষেত্রফল, উপরে একটা ত্রিভুজ আর নিচে একটা ত্রিভুজ। আচ্ছা, আর কি কিছু দিইনি? হ্যাঁ দিয়েছে, রেডিয়াসটা বলে দিয়েছে, মানে এইটা 8 বলে দিয়েছে। তাহলে তোমরা সবাই জানো যে দুটো কনসেপ্ট আমি একটু জাস্ট বলে দিই। একটা এই বৃত্ত, তার উপরে এটা যদি ট্যানজেন্ট হয় তাহলে কেন্দ্র থেকে ওই ট্যানজেন্টের সাথে যে স্পর্শবিন্দু এটা মেলালে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, 90 ডিগ্রি যদি কোণ উৎপন্ন করে তাহলে তুমি বলবে এই যে উপরের যে ত্রিভুজটা দাদা তুমি কেটে নাও, কেটে নিলে এইটুকু তো 90 ডিগ্রি, যার মধ্যে তুমি বলছো এটা 8 আর এটা 17, তাহলে ট্রিপলেট অনুযায়ী তুমি তো শিখিয়ে দিয়েছো 8, 15, 17 ট্রিপলেট হয়। তাহলে আমি কিন্তু এই ত্রিভুজের দুটো বাহু পেয়ে গেলাম, লম্বভূমি পেয়ে গেলাম 8 আর 15। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? 1/2 × 8 × 15 হবে এর ক্ষেত্রফল, 1/2 × 8 × 15 হবে এর ক্ষেত্রফল। আর একে কেন 2 দিয়ে গুণ করতে হবে? যেহেতু এরকম ত্রিভুজ দুটো আছে না, পুরো চতুর্ভুজের ক্ষেত্রে দুটো আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 2 2 কেটে দাও, 8 15 120। তাহলে আমি বলবো কোনটা উত্তর? 120 স্কোয়ার সেন্টিমিটার হলো এর ক্ষেত্রফল। চলে আসি তারপরের অঙ্ক। তারপরের অঙ্ক কি বলছে? সলিড কিউব মেটাল হ্যাভ সাইড 6, 8, 10 সেন্টিমিটার রেসপেক্টিভলি। আচ্ছা, কিউব মানে তোমরা তো বোঝোই ঘনক, তাই না? কিউব মানে কি? ঘনক। আর ঘনকের আয়তন মানে বাহু কিউব, তাই তো? ঘনকের আয়তন বাহুর কিউব। দে আর মেল্টেড টু ফর্ম নিউ কিউব। এটা এইগুলোকে মেল্ট করে মানে গলিয়ে নতুন কিউব তৈরি করা হয়েছে, তাহলে তার সারফেস এরিয়া বের করতে হবে। আচ্ছা, 3টে কিউব আছে এখানে, বুঝতেই পারছো 3টে কিন্তু কিউব আছে। সেই 3টে কিউবকে কিন্তু মেল্ট করে নতুন একটা কিউব বানানো হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা কিউবের যদি বাহুর দৈর্ঘ্য 6 কিউব, 8 কিউব আর 10 কিউব হয়, তাহলে এদেরকে মেল্ট করে যে নতুন কিউবটা পাবে তার বাহু যদি এক্স কিউব হয়, তাহলে এক্স এর মান হয় 12। এটা কি তোমরা জানো? যেমন ট্রিপলেট শেখাই না আমি, তেমনি কিউবের ক্ষেত্রেও এই জিনিসটাকে আমি সমস্ত স্টুডেন্টকে মুখস্থ করাই যে 6, 8 আর 10 এদের কিউব করলে 12 কিউবের সমান হবে, 12 কিউবের সমান হবে এদের যদি কিউব করো। এটা পুরো মুখস্থ করিয়ে দিই আমি আমার স্টুডেন্টদের, তো তোমরাও আজকে থেকে মুখস্থ করে নাও। তাহলে যেই 12 আমি পেয়ে গেলাম, তাহলে আমি বলবো যে এক একটা পার্শ্বের ক্ষেত্রফল কত? 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে 144, আর 6টা সারফেস আছে, 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 6 4 × 24 4, হাজার গুলো 2, 6 14 84 86, তাহলে 864। তাহলে অপশন ডি হলো সঠিক উত্তর। খুব স্পিডে বেরিয়ে যেতে পারবে। আচ্ছা, তো তার জন্য তোমাকে জানতে হবে 6, 8, 10 কিউবগুলো যোগ করলে কি হয়? 12 কিউব। এই জিনিসগুলোই তোমাকে রেডি রাখতে হবে যদি তুমি 20 মিনিট বা 22 মিনিটের মধ্যে 25টা অঙ্ক নামাতে চাও, ঠিক আছে? বা আরও কম সময়ের মধ্যে নামাতে চাও। আচ্ছা, ট্যান 570 ডিগ্রির মান আমাকে বের করতে দিয়েছে, তাহলে আমি বলবো ট্যান 90 গুণ কত করলে 570-এর কাছাকাছি যাবো। আচ্ছা, 90 গুণ কত করলে? 6 নং 54, 6 দিয়ে গুণ করো, তাহলে 6 নং 54, 540 পরে থাকলো 30। আচ্ছা, তোমাদের এইসব জিনিসগুলো তো শেখানোই হয়েছে। কি বলছে এখানে? যদি ইভেন গুণ থাকে, কি থাকে গুণ? ইভেন। ইভেন যদি গুণ থাকে তাহলে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না মানে ট্যানই থাকবে, তাহলে ট্যান 30 লিখে দিলাম। আর নেগেটিভ না পজিটিভ হবে তার জন্য দেখার জন্য কি করছো? এই দেখো 6 মানে 1 2 3 4 5 6, তাহলে 6 মানে এখানে আর প্লাস সামথিং আছে মানে এই পাদে চলে আসবে, মানে 3 নাম্বার পাদে চলে আসলো। তাহলে 6 গুণ মানে 6 গুণ মানে 6টা 90, মানে বুঝতে পারছো তো? প্রথমে এইটা থেকে শুরু হয়েছিল, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, এইবার প্লাস 30 আছে মানে এই নাম্বার পাদে চলে আসে। আচ্ছা, এই পাদে কে পজিটিভ? অল, তোমরা সবাই জানো অল সাইন ট্যান কজ, তাই না? তাহলে ট্যান এখানে পজিটিভ, তাহলে প্লাস চিহ্নই বসিয়ে দেবো। তাহলে ট্যান 30 ডিগ্রির মান জাস্ট ট্যান 30 ডিগ্রির মান 1/√3। তোমরা সবাই জানো ট্যান 30 ডিগ্রির মান 1/√3। তাহলে অপশন 3 হলো আমার এখানে সঠিক উত্তর। আচ্ছা, চলো দেখে নিই পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলছে? এই একটা তোমার পাই চার্ট রয়েছে। পাই চার্টের ক্ষেত্রে একদম আমি কোশ্চেনে চলে আসি। ডিফারেন্স বিটুইন দ্য মেজার্স ইন দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ সেক্টর ফর বাইন্ডিং চার্জ। বাইন্ডিং চার্জ আর পেপার কস্ট, এই দুটো। আচ্ছা, বাইন্ডিং চার্জ মানে একদম পুরো নীল 18%, আর পেপার কস্ট বলতে কোনটা? এইটা না? হ্যাঁ, এইটা পেপার কস্ট 10%। তাহলে সেটা কত ডিগ্রি সেন্ট্রাল অ্যাঙ্গেল তৈরি করেছে? তাহলে 18 যোগ 10%, তাহলে মোট কত হচ্ছে? 28%। 100-তে কত দেখে নিই, এত ভগ্নাংশের বিচারে, তাই তো? এবার আমরা জানি কেন্দ্রে মোট কোণ কত ডিগ্রি তৈরি হয়? 360, তাহলে 360 দিয়ে গুণ করে দিয়ে হয়ে যাবে। তাহলে 28% তৈরি করেছিল, 28% মানে 28/100 তো,
তাহলে এটা হলো ভগ্নাংশ হার, কিন্তু এই ভগ্নাংশ দিয়ে কাকে গুণ করতে হবে, এ কেন্দ্রে কত কোণ তৈরি করছে সেটা, আর পুরো কেন্দ্রে যেহেতু 360 ডিগ্রি তৈরি হচ্ছে, তাহলে এই ভগ্নাংশটা কত তৈরি করবে সেটা দেখে নেবো জাস্ট। তাহলে 0 0 কেটে গেল। আচ্ছা, আর তো কাটার দরকার নেই, তুমি গুণ করো, 6 8 48-এর 8, লাস্টে 8 আলা অপশান, দেখো 6 8 48-এর 8, লাস্টে পয়েন্ট 8 আসবে, তাহলে পয়েন্ট 8 না এখানে আছে, না এখানে আছে, না এখানে আছে, এখানে আসছে টিক মেরে বেরিয়ে যাবো, গুণ করবোই না, গুণ করবোই না, ঠিক আছে। চলে আসি তারপরের অঙ্ক। বলছে যে ইফ দ্য ডায়ামিটার অফ দ্য বেস অ্যান্ড কার্ভ সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার, আচ্ছা ডায়ামিটার, এটা হলো ডি হলো ডায়ামিটার, এটা বলে দিয়েছে 14, তাই না। আর বলছে কার্ভ সারফেস এরিয়া, তোমরা যেমন সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া মানে কি 2πRH, তাই না, সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া। তাহলে বলছে যে টোটাল সারফেস এরিয়া বের করতে হবে। ই বাবা, এই হলো সিলিন্ডার, এই সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়াটা বলে দিয়েছে 352, আর টোটাল সারফেস এরিয়া মানে উপরে একটা বৃত্ত নিচে একটা বৃত্ত। আচ্ছা, তাহলে বৃত্তের ব্যাসার্ধটা কত বলেছে, বৃত্তের ব্যাসার্ধ ব্যাস বলে দিয়েছে 14, তাহলে ব্যাসার্ধ কত 7, আর আমরা 7 হলেই জানি ক্ষেত্রফল 154 হয়। তোমরা কি মুখস্থ আছে? যদি তোমার πr² করে করতে হয় তাহলে তুমি কিন্তু পিছিয়ে আছো ভাই, এখনো বলে রাখছি। তাহলে 154 যেহেতু উপরের বৃত্তের ক্ষেত্রফল, তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফল 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে 308 হয়ে গেল, আর 352 যোগ করে দেবো, তাহলে মোট কত হচ্ছে 8 আর 2 10, 0 5 6 3 3 6 660। কোথায় আছে অপশন? অপশন এ হলো সঠিক উত্তর। চলে আসে পরের অঙ্ক। আচ্ছা, পরের অঙ্ক কি বলছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এবিসি হল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে বি কোণটা 90 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা, তাহলে দেখে নিই, এ বি সি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে বি হলো 90 ডিগ্রি। আচ্ছা, এ বির দৈর্ঘ্য বলে দিয়েছে, এ বির দৈর্ঘ্য 15, বি সির দৈর্ঘ্য 20। আচ্ছা, 15 20 মানে 3 4 5 ট্রিপলেট, তোমরা জানো 3 4 5 ট্রিপলেট, আর এটাকে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে সেও একটা ট্রিপলেট, 5 দিয়ে গুণ করলে কত হবে, 3 5 15, 4 5 20, আর 5 5 25। তাহলে আমি বলবো যে অতিভুজটা কত হবে, অতিভুজটা হবে 25। আচ্ছা, এবার কি বলছে, বিডি লম্ব এসি, আচ্ছা বি থেকে এসির উপরে একটা লম্ব টানো, বিডি লম্ব এসি, তাহলে এই বিডির দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। আচ্ছা, খুব সহজ জিনিস এই জিনিসগুলো। তোমরা বলবে দাদা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা শিখিয়েছো, ভূমি বলতে 20 আর উচ্চতা বলতে 15, এইটা শিখিয়েছো। আবার এই ত্রিভুজেরই ক্ষেত্রফল অন্য দিক দিয়ে দেখো, মানে এই দিক থেকে দেখো যদি, তাহলে বলবো দাদা ভূমি তো 25, হাফ ইন্টু ভূমি বলতে 25, আর উচ্চতা বলতে যেটা লম্ব অর্থাৎ বিডি, উচ্চতা কত বিডি, তাহলে বিডি বসিয়ে দাও, তাহলে এই হাফ হাফ উড়িয়ে দাও, আর 5 দিয়ে 5 5 25, আর 5 দিয়ে 4 5 20, আর 5 দিয়ে আবার কাটলে 3 5 15, তাহলে বিডি ইজ ইকুয়াল টু আমি কত বলবো, বিডি ইজ ইকুয়াল টু 3 4 12, তাহলে 12 মানে অপশন 2 হলো সঠিক উত্তর। চলে আসি তারপরের অঙ্ক। বলছি এ বি কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 15 days, বি সি 30 days, সি এ 45 days, ইন হাউ মেনি days will they complete the work if they start working together? আচ্ছা, তাহলে এ বি কতদিনে করছে, খুব সহজ অঙ্ক, 15 দিনে। আচ্ছা, বি সি কতদিনে করছে, বি সি করছে 30 দিনে। আচ্ছা, সি এ কতদিনে করছে, সি যোগ এ করছে 45 দিনে। তাহলে মোট কাজ কত বলবে, এদের লসাগু কত হবে 90। তাহলে 15 6 15 90, 30 3 30 90, আর 45 দুগুণী 90। তাহলে এদের যদি মোট ক্ষমতা তুমি দেখো, মোট ক্ষমতা করতে গেলে 2 ইন্টু এ বি সি হবে না, সবাই দুইজন করে আছে না, এ 2 জন আছে, বি 2 জন আছে, দেখতেই পাচ্ছ, আর সি 2 জন আছে। তাহলে 2 ইন্টু এ বি সি এর ক্ষমতা কত বলবো, 6 আর 2 8, আর 3 কত 8 আর 3 11, তাহলে এ বি সির ক্ষমতা কত, এ বি সি এর ক্ষমতা আমি বলবো 11/2। তাহলে এরা সবাই মিলে যদি কাজটা করতো, তাহলে আমি বলতাম 90কে ভাগ করে দাও 11/2 দিয়ে, তাহলে 180/11 হবে আমার উত্তর। তাহলে 180/11 তুমি ভাগটা যদি করো, তাহলে 11 ওয়ালা অপশান এই দুটো রয়েছে, আর এখানে যদি তুমি দেখো 8 অক্ষে 8 আর 3 কত হয়, 8 আর 3 11, লাস্ট ডিজিট 1 আসছে। কিন্তু এখানে যদি গুণ করো 6 অক্ষে 6 আর 4 কত 6, আর এই 4 কত 10 0 আসছে, তাহলে 16 পূর্ণ 4/11। তুমি এমনি ভাগও করতে পারো, এটা ভাগ করলে 16 পূর্ণ 4/11 উত্তর আসবে। চলে আসি তারপরের অঙ্কতে। পরের অঙ্ক কি বলছে দেখে নাও। In the year 2000, Monu was 3 times his sister's age. আচ্ছা, 2000 সালের কথা বলছে, যখন বন্যা হয়েছিল আমাদের এখানে, তাই না। তাহলে মনু আর তার সিস্টার, বলছে মনু নাকি 3 গুণ বড় তার সিস্টারের থেকে। বেশ,
আচ্ছা, ইন 2010 মানে আরো 10 বছর পরের কথা বলছে যে হি ওয়াজ 24 ইয়ার ওল্ডার দ্যান হার মানে তার বোনের থেকে কিন্তু 24 বছরের বড়। আচ্ছা ভাই, কেউ যদি কারোর বোনের থেকে 24 বছরের বড় হয়, সে যে বছরই যাও না কেন সেখানেই সে 24 বছরের বড়। 2000 সালেও তার মানে 24 বছরেরই গ্যাপ ছিল তাদের মধ্যে, তাই না? এটা তুমি বলতে পারো। তাহলে এদের গ্যাপ যেটা, মানে কেন বলো তো 24 বছরেরই গ্যাপ ছিল 2000 সালেও? কেননা 2010 সালে যখন এলো, এরও 10 যেমন যোগ হয়েছে, এরও তো 10 যোগ হয়েছে না, দুজনেরই তো 10 বছর করে যোগ হয়েছে। তাহলে ওই যে গ্যাপটা, সেটা তো আর মেকআপ হয়নি। তাহলে আমি বলবো যে এদের গ্যাপ কত, 2 ইউনিট। এই 2 ইউনিটের ভ্যালুই কত, 24 বছর। 24 বছর। আচ্ছা, কি চেয়েছে বলো তো, মনুর এজ। তাহলে 1 ইউনিট কত, 1 ইউনিট বলবো 12। আচ্ছা, তাহলে মনুর এজ তো 3 ইউনিট, 3 বারং 36। আচ্ছা, এটা কত সালে মনুর এজ চেয়েছে, 2010 সালে। 2000 সালে তাহলে 36 পেয়ে গেছি, 3 ইউনিটের ভ্যালু 36। আর 2010 সালে মানে 10 বছর যোগ হবে, তাহলে 36 আর 10 কত, 46 বছর হয়ে গেল মনুর এজ। আশা করি বুঝতে পেরেছো। 25 দাগের অঙ্ক। গৌরব মার্কড হিজ গুডস 50% অ্যাবভ দ্য কস্ট প্রাইস অ্যান্ড অফার্স 30% ডিসকাউন্ট অন মার্ক প্রাইস টু দ্য কাস্টমার। তাহলে পার্সেন্টেজ অফ গেইন। আচ্ছা, তাহলে মার্ক করে গেছে 50% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, তাই তো, আর ডিসকাউন্ট দিয়েছে 30%। তাহলে ওর গেইন পার্সেন্টেজ কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমার বাড়িয়ে রেখেছিল 50 আর ডিসকাউন্ট দিয়েছে 30। তাহলে আমি বলবো +50 -30। তাহলে প্লাস বাড়িয়ে রেখেছিল, -30 ছাড় দিয়েছে, আর প্লাস মাইনাসে মাইনাস 50 × 30/100। তোমরা সবাই জানো a+b+ab/100 সূত্রটা না? তাহলে 50 থেকে 30 বাদ গেলে হবে 20, আর মাইনাস এখানে 0 0 সব কেটে গেলে 3 5 15 বাদ যাবে। তাহলে 15 বাদ গেলে হবে 5%। তাহলে ওর কত পার্সেন্ট লাভ হয়েছে, 5%। অপশন ডি হলো এক্ষেত্রে সঠিক উত্তর। তো তোমরা দেখতেই পাচ্ছ 15খানা কোশ্চেন আমি কিন্তু খুব জলদি করে দিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যে শিফটটা তোমাকে তাড়াতাড়ি করে দিতে হবে সেটাও কিন্তু কমেন্টে জানাবে, বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো। কোন নাম্বারে, তোমাদের আগেই বলে রেখেছি, 9734419357। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া কেউ যদি আমাদের এসএসসি স্পেশাল ব্যাচে জয়েন হতে চায়, সে প্লে স্টোর থেকে আমাদের জিএস একাডেমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবে, এবং সেখানে 1999 টাকার বিনিময়ে তোমরা কিন্তু সম্পূর্ণ কোর্সটা পেয়ে যাবে, যেখানে পুরো আপডেটেড ম্যাটেরিয়াল সহ সমস্ত ভিডিওই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং এই অ্যাপ্লিকেশান তোমরা যদি ডাউনলোড করে থাকো, সেখানে কিন্তু এসএসসির এই সমস্ত কোশ্চেনের সলিউশনও তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।